যে কোনো ঘটনার দুটি দিক থাকে। একটি আপনি আমি সাধারণভাবে যা দেখছি সেটা হলো ঘটনার উপরিভাগ, আর অন্যটি হলো যা আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, চাপা পড়ে থাকে উপরিতলের নিচে। কিন্তু সেই উল্টোপিঠের মধ্যেই অনেক সময় লুকায়িত থাকে অজানা তথ্য, তিতা সত্য। এপিঠ আর ওপিঠের দুটো তথ্যই আমরা জানাতে চাই। কোন পিঠে আপনার অবস্থান সেই ভার আপনার। চ্যানেল ওয়ানের নতুন আয়োজন উল্টো পিঠে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কি কোনোভাবে সেই দেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হতে পারেন? এই প্রশ্নে সবার উত্তর হবে হতে পারেন না। কেন হতে পারেন না? তার উত্তর হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব কি? এটি হলো এমন এক বিষয় যেখানে আপনি নিজেই বাদী, নিজেই আসামি, আবার নিজেই বিচারক। একজন গভর্নর যদি কোনো ব্যাংকের চেয়ারম্যান হন তাহলে সেই ব্যাংকের উপর তার দুর্বলতা থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে তিনি অনেক গোপন তথ্য আগেই জানবেন, যা কোনো ব্যাংকের চেয়ারম্যানের জানার কথা না। এতে করে ওই ব্যাংকের উপর তার পক্ষপাতের অভিযোগ উঠবেই। গভর্নরের কাজ হলো তদারকি করা এবং নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া। তিনি সব ব্যাংককে নীতি তৈরি করে দেবেন, সেই অনুযায়ী তারা না চললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এখন তিনি নিজে যদি 10টার মধ্যে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান তাহলে তার বিরুদ্ধে তো পক্ষপাত এবং গোপনীয়তা ভঙ্গের অভিযোগ উঠবেই, তাই না? না, ভুল বুঝবেন না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন কিছুই করেননি। এই উদাহরণটি দেয়া হয়েছে আজকের বিষয়টি সহজে বোঝানোর জন্য। বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানে এমন কিছু না ঘটলেও বাংলাদেশের এয়ারলাইন্স খাতে ঠিক এমনই একটি ঘটনা ঘটে গেছে যা পুরো বিশ্বেই বিরল এক ঘটনা। আমাদের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হয়েছে। এখন প্রশ্ন হলো তিনি হতে পারেন কি না। শেখ বশিরউদ্দিন আমাদের বাণিজ্য উপদেষ্টার দায়িত্বেও আছেন। এই কাজে তিনি যথেষ্ট সফল বলে অনেকে মনে করেন। বিশেষ করে আমেরিকার সাথে শুল্ক বৃদ্ধির আলোচনায় তিনি 15% শুল্ক কমাতে পেরেছেন। আশেপাশের দেশগুলোর তুলনায় আলোচনার টেবিলে তার নেতৃত্বে থাকা বাংলাদেশ প্রতিনিধি দল বেশ ভালো ফল নিয়ে আসতে পেরেছে, সেই জন্য তিনি সাধুবাদ পেতেই পারেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় সম্প্রতি তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব নেওয়ার কিছুদিন পর গত 26 অগস্ট তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন প্রশ্ন হলো উপদেষ্টা এটা হতে পারেন কিনা। আইনজ্ঞরা বলছেন এটি তিনি কোনোভাবেই হতে পারেন না, কারণ এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব। উপদেষ্টার পদটি হলো মন্ত্রী পদমর্যাদার। তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ পড়ে এই দায়িত্বে এসেছেন। একজন মন্ত্রী কোনোভাবেই সরকারি লাভজনক পদে বসতে পারেন না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণভাবে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং পাবলিক লিমিটেড কোম্পানি। 2007 সালে কর্পোরেশন থেকে এটিকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রূপান্তরিত করা হয়। তবে এর মালিকানা পুরোপুরি সরকারের হওয়ায় সরকার এই কোম্পানির একজন চেয়ারম্যান ও বোর্ড পরিচালকদের নিয়োগ দেন। এখন প্রশ্ন হলো উপদেষ্টা নিজেই তার অধীনে থাকা একটি কোম্পানির চেয়ারম্যান হতে পারেন কিনা। এ নিয়ে আমরা কথা বলেছি বিশিষ্ট আইনজীবীদের সাথে। যখন মন্ত্রী পদমর্যাদায় থাকেন তখন তিনি আর্টিকেল 147-এ কোনো লাভজনক পদে তিনি থাকতে পারবেন না। আর এই যে পদটা, এটা একটা লাভজনক পদ, রেমুনারেশন। এইখানে যখন চেয়ারম্যান বা একজন ডিরেক্টর যায়, এটা প্রথমে ডিরেক্টর অ্যান্ড দেন এ চেয়ারম্যান, তখন সেখান থেকে তার লাভের একটা তাকে সেখানে রেমুনারেশন করা হয়, সেই জন্যই লাভজনক পদ। এখন চলুন সংবিধানের 147 অনুচ্ছেদে কি বলা আছে সেটি দেখে আসি। সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী, স্পিকার বা ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার, সরকারি কর্ম কমিশনের সদস্য, এইরূপ কোনো পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না,
কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এবং পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না। লক্ষ্য রাখতে হবে, এখানে শুধু লাভজনক পদ বা বেতনাদিযুক্ত পদের কথা বলা হয়নি, বলা হয়েছে মর্যাদার কথাও। অর্থাৎ সংবিধানে বলা উল্লেখিত পদমর্যাদার কোনো ব্যক্তি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বেতনও না নেন, তাহলেও তিনি ওই প্রতিষ্ঠানের কোনো পদে বসতে পারবেন না। তর্কের খাতিরে কেউ বলতে পারেন, সংবিধানে তো মন্ত্রী বলা হয়েছে, উপদেষ্টা পদের কথা তো বলা হয়নি। আইনজ্ঞরা এমন যুক্তিকে দেখছেন কুযুক্তি হিসাবে। এই সরকার যদি কনস্টিটিউশনের আন্ডারে হতো, অর্থাৎ যদি এটা কোনো পার্লামেন্টারি ইলেকশনের মাধ্যমে এই সরকার হতো, তবে প্রত্যেকটা যারা উপদেষ্টা আছেন তারা মন্ত্রী হতেন। উপদেষ্টাদের কাজ কি? তাদের মাসিক ভাতা কত হবে, কোন মর্যাদা পাবেন, তা কিন্তু ঠিক হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী। সেখানে উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় আসীন করে সব ঠিক করা হয়। উপদেষ্টারা যেখানে দায়িত্ব পালন করেন তাকে বলা হয় মন্ত্রণালয়, উপদেষ্টালয় নয়। অর্থাৎ উপদেষ্টা আর মন্ত্রী একই জিনিস। তাই কোনোভাবেই একজন উপদেষ্টা সংবিধান অনুযায়ী ব্যবসায়িক লাভজনক পদে বসতে পারেন না। এবার আসুন অন্য প্রসঙ্গে আলোচনা করা যাক। বেসামরিক বিমান চলাচল উপদেষ্টার কাজ হলো বাংলাদেশে চলমান এয়ারলাইন্সগুলোর তদারকি করা এবং তারা যাতে আইন মেনে সব কিছু করে তার দেখভাল করা, যেমনটি দেখভাল করতেন বাংলাদেশের গভর্নর। এক্ষেত্রে সব এয়ারলাইন্সগুলোকেই তাকে সমানভাবে দেখতে হবে। এখন যদি কোনো বিষয়ে ইউএস বাংলা, নভ এয়ার এবং এয়ার এক্সট্রা বা বিদেশি কোনো এয়ারলাইন্সের বাংলাদেশ বিমানের বিষয়ে কোনো অভিযোগ থাকে, তাহলে তারা সেই অভিযোগ কার কাছে জানাবেন? উপদেষ্টাকে জানালে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হিসাবে তার যে কোনো সিদ্ধান্ত তখন পক্ষপাত দোষে দুষ্ট হবার অভিযোগ উঠবে কিনা? স্টেক হোল্ডার অনেক থাকে, এখানে অন্য এয়ারলাইন্স আছে, তাদের ইন্টারেস্ট আছে, বিদেশি এয়ারলাইন্স আছে, তাদেরও নানা রকম ইন্টারেস্ট আছে, এবং সেগুলো সমস্তই এভিয়েশন কন্ট্রোল করে থাকে। এই মিনিস্ট্রি ঠিক একই মিনিস্ট্রিতে যেখানে তিনি উপদেষ্টা হয়েছেন, সেই একই মিনিস্ট্রি সেগুলোকে কন্ট্রোল করে থাকে। তো সেখানে যখন বিমানের চেয়ারম্যান হয়ে গেছেন একজন, তার জায়গায় থেকে তখন অন্যরা সেখানে অভিযোগের জায়গাটায় যাকে দিচ্ছে, যার এগেনস্টে দিচ্ছে এবং যার কাছে অভিযোগ আসছে ব্যক্তি এক। তো সেক্ষেত্রে একটা ডেডলক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় কথা যে একই ব্যক্তিকে, যিনি উপদেষ্টা আছেন, তাকে চেয়ারম্যান একই একটা সাবসিডিয়ারি কোম্পানিতে গভর্নমেন্টের যেখানে পুরো শেয়ার আছে সেখানে চেয়ারম্যান করাটা, এটা যৌক্তিকতা আমি বুঝিনি। এবার আসি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বিষয়। এই কাজটি বাংলাদেশ বিমান করবে নাকি বিদেশি কোনো অপারেটরকে দেয়া হবে, এ নিয়ে আলোচনা বহু বছর ধরে চলছে। মাঝে বলা হয়েছিল এটি বিমানই করবে, পরে বিমানের পক্ষ থেকে হাজার কোটি টাকার যন্ত্রপাতিও কেনা হয়। এখন আবার শোনা যাচ্ছে বিদেশি অপারেটর নিয়োগ দেয়া হবে। এ নিয়ে বাংলাদেশ বিমানের নিজস্ব কর্মচারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। এখন যদি এই কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেয়া না হয়, তাহলে প্রশ্ন উঠবে বিমানের পক্ষ থেকে যাতে কোনো শক্ত আপত্তি না ওঠে সেই কারণেই উপদেষ্টা নিজেই চেয়ারম্যান হয়েছেন। আর কাজ দিলে বলা হবে উপদেষ্টা বিমানের পক্ষে কাজ করেছেন। মোট কথা বিতর্ক থাকবেই। সবশেষ যে প্রশ্নটি উঠছে সেটি আরও ভয়াবহ। উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের পারিবারিক প্রতিষ্ঠান আকিজ গ্রুপের অনলাইন টিকিটিং ব্যবসা রয়েছে, যার নাম আকিজ এয়ার। যদিও বলা হয় এটি তার নিজের নয়, তার ভাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান। বিশিষ্ট ব্যবসায়ী শেখ আকিজউদ্দিনের গড়া ব্যবসায়িক সাম্রাজ্য আকিজ গ্রুপ তার ছেলেদের নামে ভাগ হয়ে কয়েকটি আলাদা গ্রুপ হয়েছে। আকিজ এয়ারের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় সেখানে লেখা আছে আকিজ এয়ার আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আকিজ এয়ার পড়েছে শেখ বশিরউদ্দিনের ভাইয়ের ভাগে, কিন্তু আকিজ এয়ার যখন প্রতিষ্ঠিত হয় তখন তা মূল আকিজ গ্রুপেরই ছিল, আর মূল আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন শেখ বশিরউদ্দিন। মোদ্দা কথা, আকিজ এয়ার আকিজ পরিবারেরই একটি প্রতিষ্ঠান। এখন সেখানে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক? কখনো কেউ যদি বলে বসেন বাংলাদেশ বিমান আকিজ এয়ারকে টিকিটিংয়ে বিশেষ সুবিধা দিচ্ছে, তখন কি হবে? মন্ত্রী পদমর্যাদার একটি পদে থেকে কেন উপদেষ্টা একটি সচিব পদমর্যাদার পদে বসলেন,
সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। এই পদে কি কোনো যোগ্য লোক পাওয়া গেল না? বাংলাদেশ বিমান প্রতিষ্ঠার 50 বছরেরও বেশি সময় পরে এই দেশে একজন লোকও তৈরি হয়নি যিনি বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হতে পারেন। যেসব প্রশ্ন উঠছে সেসব প্রশ্নের উত্তর জানতে আমরা সরাসরি শেখ বশিরউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। প্রশ্নগুলো তার মুঠোফোনেও পাঠিয়েছি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকেও এ বিষয়ে আমরা বারবার অনুরোধ করেছি। তার চাহিদা অনুযায়ী তাকেও, অর্থাৎ ওই জনসংযোগ কর্মকর্তাকেও প্রশ্নগুলো আমরা পাঠিয়েছি, কিন্তু এতে কোনো সাড়া মেলেনি। না, আমরা কোনোভাবেই বলছি না এখানে কোনো দুর্নীতি হয়েছে, তবে এটা বলছি উপদেষ্টাকে তার অধীনে থাকা একটি কোম্পানির চেয়ারম্যান করায় যে সাংবিধানিক ও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে তা স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায় প্রতিষ্ঠার জুলাই আন্দোলনের স্পিরিটের উল্টো পিঠের চিত্র। স্বচ্ছতার এই উল্টো পিঠের চিত্রের কারণে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে, যা ভবিষ্যতে তাদের প্রশ্নবিদ্ধ করবেই।